আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তো ভাইয়েরা আপনাদের সবাইকে স্বাগতম জানাতেছি আমাদের কারিগরি পাঠশালার আজকে মেকানিক্যাল ফোর্থ সেমিস্টারের ডিপার্টমেন্টাল সাবজেক্টের ক্লাস ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এর ক্লাসে। তো এটা যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তো শুরুতে আমার একটু পরিচয়টুকু বলে নেই। তো এই পরিচয়টুকু বলার পূর্বে আমাদের ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি যদি সবকিছু ঠিকঠাক থাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবকিছু ঠিকঠাক থাকলে একটু ক্লিয়ার কমেন্ট করো। আমরা একটু কমেন্ট চেক দেওয়ার পর আমার পরিচয়টুকু দিয়ে পড়াশোনায় ব্যাক করব। আমরা মেকানিক্যাল চতুর্থ থেকে যদি কেউ এখানে থেকে একটু কমেন্ট করে জানিয়ে দেয়। আমাদের ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা বলো তো। ওকে, তো আমার পরিচয়টুকু বলে নিতেছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান। আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স এর ক্লাস নিব ইনশাল্লাহ। আর আমি রংপুর পলিটেকনিকের স্টুডেন্ট এবং আমার টেকনোলজি হচ্ছে মেকানিক্যাল। এই হচ্ছে আমার শর্টলি পরিচয়। তো আপনারা একটু কমেন্ট করেন কে কোন পলিটেকনিক থেকে এখানে যুক্ত হয়েছেন। আমরা একটু কমেন্ট গুলো চেক করি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমরা সকলেই ভালো আছি। তো তোমরা যারা মেকানিক্যাল টেকনোলজিতে আছো বা মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছো, তোমাদের আজকের একটা প্রথম ক্লাস, যে ক্লাসটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। মেকানিক্যালের আমাদের কোর্সে যে সকল সাবজেক্ট থাকছে, যেমন আজকের ক্লাসটা থাকছে তোমাদের এই কোর্সে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, তারপর থাকছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যে সাবজেক্টটা আমি নিজেই নিব, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তারপর আমি নিচ্ছি তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস, এবং সেই সাথে আমি নিচ্ছি তোমাদের বেসিক ইলেকট্রনিক্স ক্লাস। তো তোমরা চাইলে খুব জলদি করে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, এবং আমাদের কোর্সের আরো রয়েছে একটি প্রিমিয়াম কোয়ালিটির সাজেশন বুক, যেই সাজেশন বুকে সবগুলো সাবজেক্টের তোমরা সাজেশন পাবা উত্তর সহ, এবং তোমাদের ডিপার্টমেন্টের বেসিকটুকু প্রত্যেকটা অধ্যায়ের সামনে দেওয়া থাকবে। তো এই হচ্ছে আমাদের কোর্সের বিস্তারিত আলোচনা। তো তোমরা যদি কোর্স নিতে চাও মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে, তোমরা চাইলে খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের অফিসিয়াল পেজ থেকে তোমরা কোর্সটা পারচেজ করতে পারো। ঠিক আছে, তোমাদের মেহেদী ভাইয়া তোমাদের ক্লাসটা কন্টিনিউ করুক। সেই সাথে তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে দেখো আমরা ক্লাসটা শুরু করে দেই। আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দেই। আমাকে একটু কমেন্ট করে জানাও তো, একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সবকিছু মনে হয় ঠিকঠাক আছে। আমি ক্লাসটা তাহলে শুরু করে দিই। এই সাবজেক্টটা সম্পর্কে তোমাদের কিছু শুরুতে বলে রাখি। এই সাবজেক্টটা হচ্ছে মেকানিক্যালের সবচেয়ে ইজি সাবজেক্ট। ডিপার্টমেন্টের যত সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হয় যে এইটা ইজি সাবজেক্ট। বাকিগুলো ইজি, মেকানিক্যালের কোনো সাবজেক্টে কঠিন না, বাট এইটা তার মধ্যে সবচেয়ে বেশি একটা ইজি সাবজেক্ট। তো এই চ্যাপ্টারে প্রমাণ আছে, থিওরি আছে এবং ম্যাথও আছে। আমরা সবগুলোই পড়বো, চিন্তার কোনো কারণ নাই। তো আজকে আমরা শুরু করতেছি আমাদের এই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার। তো ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে ভাইয়া তাপগতিবিদ্যার ধারণা, যেটাকে ইংরেজিতে বলে কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স। তো এই থার্মোডাইনামিক্স শব্দটার আবিধানিক অর্থ বা বাংলা অর্থ হচ্ছে ভাইয়া তাপগতিবিদ্যা। এই থার্মোডাইনামিক্স শব্দটার উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ থার্মো এবং ডাইনামিক্স থেকে। থার্মোডাইনামিক্স শব্দটার উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ থার্মো এবং ডাইনামিক্স থেকে, যেখানে থার্মো অর্থ হচ্ছে ভাইয়া তাপ
আর ডাইনামিক্স অর্থ হচ্ছে চলমান বস্তু সংক্রান্ত বিদ্যা বা গতিবিদ্যা। আর গতি থেকে আমরা কাজ পেয়ে থাকি, গতি থেকে কাজ সংগঠিত হয়। তাহলে আমি এইভাবে বলতে পারি থার্মোডাইনামিক্সের ডেফিনিশন বা তাপগতিবিদ্যার ডেফিনিশন এইভাবে দিতে পারি, বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের যে শাখায় তাপের সাথে কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে। গতি থেকে কাজ সংগঠিত হয়, তুমি যত বেশি তাপ শক্তি দিবা তত বেশি গতি শক্তি পাবা আর তত বেশি কাজ সংগঠিত হবে। দ্যাটস আমরা বলতেছি বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের যে শাখায় তাপের সাথে কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে। তাহলে তাপগতিবিদ্যা জিনিসটা কি ভাইয়া? এটা একটা বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের ফ্যাকাল্টি বা শাখা, যেই শাখায় মূলত আমাদের তাপের সাথে কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। ওকে, তাহলে আই হোপ আশা করি তাপগতিবিদ্যার কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। একটু আমরা কমেন্ট করি যে তাপগতিবিদ্যার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। আই হোপ সকলের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার একটু আমরা সামনের দিকে যাই। এই অধ্যায়ের একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিস্টেম কি। এই কোশ্চেনটা খ বিভাগে এসে থাকে, গ বিভাগে এসে থাকে। তো এই কোশ্চেনটা কিন্তু আমাদেরকে ভাইয়া খুব মনোযোগ সহকারে এবং ভালোভাবে পড়তে হবে যে সিস্টেম, যেটাকে বাংলায় বলে ভাইয়া আবেষ্টনী, সিস্টেম বা আবেষ্টনী কি, এটা 3 স্টার একটা কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের রচনামূলকে আসে, আমাদের ক বিভাগেও আসে, সরি খ বিভাগেও এসে থাকে। তো খ বিভাগে আসে যখন, তখন বলে যে সিস্টেম কি, বা এভাবে বলে যে একটা সিস্টেমের এক্সাম্পল দিতে বলে, একটা সিস্টেমের ডেফিনিশন চাইতে বলে, এরকম আমাদের ক বিভাগে আসে। খ বিভাগে কোশ্চেন আসে। আর গ বিভাগে আসলে সিস্টেম বা আবেষ্টনী কি এবং এর প্রকারভেদ আলোচনা করো, এর প্রকারভেদও আলোচনা করতে বলে গ বিভাগে। তো আমরা একদম সুন্দরভাবে কোশ্চেনটার অ্যান্সার দিব। তো চলো শুরু করে দেই। দেখো শুরুতেই সিস্টেম বা আবেষ্টনী কি, সিস্টেম বা আবেষ্টনীকে আমি জাস্ট ডেফিনিশনটা আগে লিখি, এরপর তোমাদের ব্যাখ্যা দিতেছি যে সিস্টেম জিনিসটা কি। সিস্টেম হচ্ছে ভাইয়া এমন একটা নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া হয়। এমন একটি এলাকা বা জায়গা, এলাকা বা জায়গা যেখানে বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়, বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়, সংগঠিত। তাহলে সিস্টেম জিনিসটা কি ভাইয়া? এমন একটা নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়। এই তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে আমরা 6ষ্ঠ অধ্যায়ে বিস্তারিত জানবো। আপাতত মনে রাখো কয়েকটা তাপগতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে রুদ্ধচাপীয় তাপগতীয় প্রক্রিয়া, সমচাপীয় তাপগতীয় প্রক্রিয়া, সমুষ্ণ তাপগতীয় প্রক্রিয়া, সমায়তন তাপগতীয় প্রক্রিয়া। তো এই যে তাপগতীয় প্রক্রিয়াগুলো আছে ভাইয়া, এগুলো যেখানে সংঘটিত হবে সেটাকে আমি সিস্টেম বলতে পারবো। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে আমাদের ইঞ্জিন হচ্ছে একটা সিস্টেম, বিকজ ইঞ্জিনে কিন্তু এই যে সমুষ্ণ তাপগতীয় প্রক্রিয়া, সমচাপীয় তাপগতীয় প্রক্রিয়া, রুদ্ধচাপীয় তাপগতীয় প্রক্রিয়া, এই তাপগতীয় প্রক্রিয়াগুলো সংঘটিত হয়। তাই ইঞ্জিন হচ্ছে আমাদের একটা সিস্টেম। আবার আমাদের বাসা বাড়ির যে আমরা প্রেসার কুকার ইউজ করি, এটাও কিন্তু এক ধরনের সিস্টেম, বিকজ এখানেও এক ধরনের তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হইতেছে। যেহেতু এখানেও এক ধরনের তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়, দ্যাটস ওয়াই প্রেসার কুকার হচ্ছে আমাদের একটা সিস্টেম। প্রেসার কুকারে ভাইয়া সমচাপ তাপগতীয় প্রক্রিয়া নামে একটা তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়। আবার ধরো তুমি খালি পাত্রে পানি ফুটাইতেছো, এটাও একটা সিস্টেম, বিকজ এইখানেও এক ধরনের তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হইতেছে। যেহেতু তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হইতেছে, দ্যাটস ওয়াই খালি পাত্রে পানি ফোটানোটাকেও বলা হইতেছে একটা সিস্টেম। খালি পাত্রে পানি ফুটাইলে সমচাপীয় তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত 6ষ্ঠ অধ্যায়ে জানবো। আপাতত তোমরা মনে রাখো যে সিস্টেম হচ্ছে এমন একটা নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে ভাইয়া আমাদের বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়। ওকে, তাহলে আই হোপ সিস্টেমের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু সিস্টেমের ক্লাসিফিকেশনে চলে যাই। আমি একটু সিস্টেমের ক্লাসিফিকেশনে চলে যাই। তাহলে সিস্টেমকে ভাইয়া 4 ভাগে ভাগ করা গেছে। সিস্টেমকে প্রধানত 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উন্মুক্ত বা এটাকে খোলা সিস্টেম বলে। 2 নাম্বার হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম। 3 নাম্বার হচ্ছে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম।
অ্যান্ড 4 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয়। সো আই হোপ এখান পর্যন্ত দেখা যায়। আই হোপ নিচ পর্যন্ত দেখা যায়। সিস্টেমকে 4 ভাগে ভাগ করা যায়। সিস্টেম কত প্রকার? 4 প্রকার। ফার্স্ট অফ অল উন্মুক্ত বা খোলা সিস্টেম, যেটাকে ইংরেজিতে বলে ওপেন সিস্টেম। 2 নম্বর হচ্ছে বদ্ধ সিস্টেম, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্লোজ সিস্টেম। 3 নম্বর হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম বা এটাকে ইংরেজিতে আইসোলেটেড সিস্টেম বলে। অ্যাট লাস্ট 4 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় সিস্টেম, যেটাকে ইংরেজিতে এডিয়াবেটিক অর আইসেন্ট্রপিক সিস্টেম বলে। তো উন্মুক্ত সিস্টেমটা কি ভাইয়া? উন্মুক্ত সিস্টেম হচ্ছে যে সিস্টেমটা পরিবেশের সাথে ভাইয়া তাপ শক্তি ও ভর দুইটাই বিনিময় করতে পারে, তাকে বলে উন্মুক্ত সিস্টেম। তাহলে উন্মুক্ত সিস্টেমটা কি? যে সিস্টেমটা পরিবেশে তাপ শক্তি ও ভর বিনিময় করতে পারে। পরিবেশে তাপ শক্তি ও ভর বিনিময় করতে পারে, ভর বিনিময় করতে পারে, সেটা হচ্ছে আমাদের উন্মুক্ত সিস্টেম। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, তুমি একটা খালি পাত্রে ভাইয়া পানি ফুটাইতেছো, এইটা একটা উন্মুক্ত সিস্টেমের এক্সাম্পল। কেন উন্মুক্ত সিস্টেমের এক্সাম্পল? উন্মুক্ত সিস্টেমে বলা হয়েছে যে সিস্টেমটা পরিবেশের সাথে তাপ শক্তি ও ভর দুইটাই বিনিময় করে। তো এই সিস্টেমটা কি আমাদের পরিবেশের সাথে তাপ শক্তি ও ভর দুইটা বিনিময় করে? আমরা একটু দেখি, চলো তো। এই সিস্টেমটাকে ভাই আমরা এইখান থেকে তাপ শক্তি দিতেছি। দেখো এই পাত্র সহ যে পানি আছে, এই পুরো অংশটাকে বলা হইতেছে সিস্টেম। এই কালো অংশটাই হচ্ছে সিস্টেম, আর বাইরের যে অংশটা আছে সাদা অংশটা, এই পুরোটাই হচ্ছে আমাদের পরিবেশ, এটাকে বলে পরিবেশ। তো এই সিস্টেমটাকে আমি দেখো চুল্লি থেকে তাপ শক্তি দিতেছি, দ্যাট মিনস এই তাপ শক্তি দিতেছি এবং একটা সার্টেন টাইম পর দেখতেছি এখানে থার্মোমিটার দিয়ে যে ওর তাপমাত্রা বেড়ে গেছে। তো তাপমাত্রা একটা বস্তুর কখন বেড়ে যায় ভাইয়া? ও যখন তাপ শক্তি গ্রহণ করে। তাহলে দেখো এই সিস্টেমটা আমাদের পরিবেশ থেকে তাপ শক্তি গ্রহণ করছে। তাহলে এই সিস্টেমটা পরিবেশের সাথে তাপ শক্তির আমাদের বিনিময় করে। এবং এই সিস্টেমটার ক্ষেত্রে দেখবা যে ভাইয়া একটা সার্টেন টাইম পর যে আমাদের পানিগুলো বাষ্প হওয়া শুরু করে দেবে, পানিগুলো জলীয় বাষ্প হওয়া শুরু করে দেবে এবং এই জলীয় বাষ্পগুলো উড়ে যেতে শুরু করবে, এভাবে উড়ে যেতে শুরু করবে। যেহেতু পানির ভর আছে আর পানিগুলোই জলীয় বাষ্প আকারে উড়ে যেতেছে, দ্যাট মিনস জলীয় বাষ্পেরও ভর আছে। তাহলে জলীয় বাষ্প আকারে ভর পরিবেশে চলে যেতেছে, ভর পরিবেশে চলে যেতেছে। ভর কই চলে যাইতেছে? পরিবেশে চলে যাইতেছে। তো যেহেতু এই সিস্টেমটা ভরটা পরিবেশের সাথে বিনিময় করতেছে এবং তাপ শক্তিও পরিবেশের সাথে বিনিময় করতেছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হইতেছে উন্মুক্ত সিস্টেম। আশা করি উন্মুক্ত সিস্টেমের কনসেপ্ট ক্লিয়ার। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে উন্মুক্ত সিস্টেমের কনসেপ্ট ক্লিয়ার কিনা। এটা কোন ক্লাস? এটা হচ্ছে মেকানিক্যাল 4th সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স ক্লাস। ফাহিম সিকদার বলছে। আমি আবার বলতেছি, উন্মুক্ত সিস্টেমটা পরিবেশের সাথে তাপ শক্তি ও ভর দুইটাই বিনিময় করতে পারে। যে সিস্টেম পরিবেশের সাথে তাপ শক্তি ও ভর দুইটাই বিনিময় করতে পারবে সেটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। এই সিস্টেমটাকে পরিবেশ থেকে তাপ শক্তি দিতেছি, ও তাপ শক্তি গ্রহণ করে ওর তাপমাত্রা বৃদ্ধি করতেছে। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করতেছে, দ্যাট মিনস ও পরিবেশ থেকে তাপ শক্তি নিছে, তাইলে ও পরিবেশের সাথে তাপ শক্তির বিনিময় করে। এবং এখান থেকে পানিগুলো জলীয় বাষ্প আকারে উড়ে যাইতেছে। যেহেতু পানির ভর আছে আর পানিগুলো জলীয় বাষ্প আকারে উড়ে যাইতেছে, দ্যাট মিনস জলীয় বাষ্পেরও ভর আছে। তাহলে জলীয় বাষ্পের ভরটা কোথায় উড়ে যাইতেছে? পরিবেশে উড়ে যাইতেছে। দ্যাট মিনস ও পরিবেশের সাথে ভরও বিনিময় করতেছে। তাহলে সিস্টেমটা যেহেতু পরিবেশের সাথে তাপ শক্তি ও ভর দুইটাই বিনিময় করতে পারে, দ্যাটস ওয়াই আমি একটা খালি পাত্রে পানি ফোটানোটাকে এক্সাম্পল হিসেবে বলতে পারি এটা একটা উন্মুক্ত সিস্টেম। ওকে, আই হোপ উন্মুক্ত সিস্টেমের কনসেপ্ট ক্লিয়ার। এবার বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমটা হচ্ছে ভাইয়া পরিবেশে শুধুমাত্র তাপ শক্তি বিনিময় করে, পরিবেশে তাপ শক্তি বিনিময় করে, কিন্তু ভর বিনিময় করে না, কিন্তু ভর বিনিময় করে না।
তো হিজিবিজি হয়েছে, আমি পরে নিচে লিখে দেবো, সমস্যা নাই। বদ্ধ সিস্টেম হচ্ছে পরিবেশের সাথে শুধুমাত্র তাপ শক্তির বিনিময় করে, ভর বিনিময় করে না, এরকম সিস্টেমকে আমি বদ্ধ সিস্টেম বলবো। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে একটা ঢাকনা দেওয়া পাত্রে পানি ফোটানো হচ্ছে বদ্ধ সিস্টেম, অথবা আমাদের বাসাবাড়ির যে প্রেসার কুকার, এইটাও একটা বদ্ধ সিস্টেম। তো এইটা একটা পাত্র, পাত্রে পানি আছে, এটার উপর ঢাকনা দিছি, এইটা এখন আমাদের বদ্ধ সিস্টেম হয়েছে। কেন বদ্ধ সিস্টেম? আমরা একটু ফোকাস করি। এটাকে আমরা তাপ শক্তি দিতেছি, একটা নির্দিষ্ট সময় পর গিয়ে এখানে থার্মোমিটার দিয়ে দেখলাম যে হ্যাঁ, ওর আগের তাপমাত্রা, পানির আগের তাপমাত্রা আগের থেকে বেড়ে গেছে। তাপমাত্রা বেড়ে যাওয়া মানে কি? ও তাপ শক্তি গ্রহণ করছে, দ্যাটস ওয়াই ওর তাপমাত্রা বেড়ে গেছে। তাহলে দেখো, পরিবেশ ওকে তাপ শক্তি দিতেছে সিস্টেমকে, আর সিস্টেম ওই তাপ শক্তিটা গ্রহণ করতেছে। যেহেতু তাপ শক্তির এই সিস্টেম, তাহলে এখানে সিস্টেমটা তাপ শক্তির বিনিময় করতেছে পরিবেশের সাথে। বাট পানি বাষ্প আকারে যখন পানিগুলো একটা নির্দিষ্ট সময়ে যখন বাষ্পীভূত হওয়া শুরু করবে, এই বাষ্পগুলো কিন্তু ভাইয়া আর বের হতে পারবে না, কারণ ঢাকনা আছে, এই ঢাকনা ছেড়ে পানিগুলো বাইর হইতে পারবে না। তো যেহেতু পানি জলীয় বাষ্পগুলো বাইর হইতে পারতেছে না, আর জলীয় বাষ্প যদি বাইর না হয়, তাহলে আমাদের ভরও বিনিময় হবে না। কেন ভর বিনিময় হবে না? জলীয় বাষ্প যদি বের হয়, পানির কণাগুলোই জলীয় বাষ্প হইতেছে, দ্যাট মিনস পানির কণা যেহেতু ভর আছে, তো জলীয় বাষ্পের ওই জন্য ভর আছে। তো যেহেতু জলীয় বাষ্প বের হইতেছে না, তাহলে ভরও বের হইতেছে না, আর ভর বের না হইলে ও ভর বিনিময় করতেছে না পরিবেশে। যেহেতু পরিবেশের সাথে ও ভর বিনিময় করতেছে না, বাট শুধুমাত্র যেহেতু তাপ শক্তি বিনিময় করতেছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হইতেছে আমাদের একটা বদ্ধ সিস্টেম। আশা করি বদ্ধ সিস্টেমের কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি একটু বাকিগুলো একটু নিচে লিখে দিই, বাকিগুলা, তাহলে মনে হয় হিজিবিজিতে কম দেখাবে। বিচ্ছিন্ন সিস্টেম, আরেকটা হচ্ছে রুদ্ধতাপীয়। তো বিচ্ছিন্ন সিস্টেমটা কি ভাইয়া? বিচ্ছিন্ন মানে ও সব দিক থেকে বিচ্ছিন্ন। সাজ্জাদুর রহমান, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাস চাই। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাস হবে কালকে, মানে কালকে কি পরশুদিন মনে হয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাস হয়েছে, আবার হবে, তুমি রুটিনটা চেক করতে পারো। আচ্ছা, আমরা একটু বিচ্ছিন্ন সিস্টেমটা ব্যাখ্যা করি। বিচ্ছিন্ন মানে ও সব দিক থেকে বিচ্ছিন্ন, ও সব দিক থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ ও পরিবেশের সাথে তাপ শক্তি ও ভর কোনোটাই বিনিময় করে না। বিচ্ছিন্ন হচ্ছে পরিবেশে তাপ শক্তি ও ভর কোনোটাই বিনিময় করে না, কোনোটাই বিনিময় করে না। বিচ্ছিন্ন সিস্টেমটা কি ভাইয়া? যে সিস্টেমটা পরিবেশের সাথে আমাদের তাপ শক্তি ও ভর কোনোটাই বিনিময় করে না, ওইটাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। এখন এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি যে একটা থার্মোফ্লাক্স একটা বিচ্ছিন্ন সিস্টেম, অথবা আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা হটপট, যেখানে মূলত হচ্ছে ভাত এবং তরকারি গরম রাখা হয়, সেটা হচ্ছে আমাদের একটা বিচ্ছিন্ন সিস্টেম। এই যে থার্মোফ্লাক্স, আমি একটা ফ্লাক্স অঙ্কন করি। ধরো এটা হচ্ছে আমাদের একটা থার্মোফ্লাক্স, এর ভিতরে গরম পানি আছে, অথবা চা আছে। তো থার্মোফ্লাক্সের বাইরে ভাইয়া কি থাকে? একটা প্লাস্টিকের আবরণ থাকে, আর প্লাস্টিক হচ্ছে তাপ অপরিবাহী এবং বিদ্যুৎ অপরিবাহী। তো যেহেতু এর বাইরে প্লাস্টিকের আবরণ আছে, এখন এই থার্মোফ্লাক্সটাকে যদি আমি তাপ শক্তি দেই, এই তাপ শক্তি কি সিস্টেমের ভিতরে প্রবেশ করতে পারবে? পারবে না। তো কারণ ওর বাইরে তাপ অন্তরক দেওয়া আছে, তুমি যতই তাপ শক্তি দাও ও তাপ শক্তি গ্রহণ করতে পারবে না। তাহলে এই সিস্টেমটা পরিবেশ থেকে তাপ শক্তি নিতেছে না, আবার ও সিস্টেমের ভিতর থেকে তাপ শক্তি বাইরেও করতে পারবে না। কেন? কারণ ওইখানে দেখো বিদ্যুৎ তাপ অন্তরক আছে, প্লাস্টিক আছে, প্লাস্টিক হচ্ছে তাপ অন্তরক। তো তাপ অন্তরক থাকার কারণে তাপ শক্তিটা তো বাইরেও বাইর হতে পারবে না। তো যেহেতু এই সিস্টেমটা তাপ শক্তি গ্রহণও করতেছে না এবং তাপ শক্তি বর্জনও করতেছে না, দ্যাটস ওয়াই এই সিস্টেমটাকে বলা হতে পারে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম। এবং ভাইয়া ভরও বিনিময় করে না।
ও মেইনলি তাপ শক্তি বিনিময় করতেছে না পরিবেশের সাথে। এবার আমরা দেখবো যে ভর বিনিময় করে কিনা। দেখো এখানে যে গরম চা আছে একটা সার্টেন টাইম পর এগুলো কিন্তু গরম চা আস্তে আস্তে কিন্তু বাষ্প হওয়া শুরু করবে। ওখানে যেহেতু তাপমাত্রা আছে, চায়ের তো একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, ওই তাপমাত্রায় ও বাষ্প হওয়া শুরু করবে। এখন যদি ওই বাষ্প হওয়া শুরু করে তারপরেও ও কিন্তু ওই বাষ্পটা বাইর হইতে পারতেছে না, কারণ ঢাকনা দেওয়া আছে। তো যেহেতু বাষ্প বাইর হইতে পারতেছে না, দ্যাট মিনস ভর বাইর হইতে পারতেছে না, এবং সেই সাথে তাপ শক্তিও বাইর হইতে পারতেছে না বা প্রবেশ করতে পারতেছে না। তাহলে ভর এবং তাপ শক্তি যেহেতু দুইটাই বিনিময় করতে পারতেছে না, দ্যাটস ওয়াই এই সিস্টেমটাকে আমাদের বলা হইতেছে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম। ওকে, তাহলে বিচ্ছিন্ন সিস্টেমের কনসেপ্ট আশা করি আমাদের কাছে ক্লিয়ার। একটু কমেন্ট করো তো যে বিচ্ছিন্ন সিস্টেমের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। বিচ্ছিন্ন মানে ও ভর ও তাপ শক্তি কোনোটাই আদান প্রদান করবে না। এই সিস্টেমটা পরিবেশে ভর তাপ শক্তি পরিবেশ থেকে নিতে হচ্ছে না, আবার পরিবেশের তাপ শক্তি ছাড়তে হচ্ছে না, কারণ তাপ অন্তরক আছে, প্লাস্টিকের একটা আস্তরণ দেওয়া আছে। এই অন্তরকটা থাকার কারণে এই সিস্টেমের ভিতরে তাপ শক্তি প্রবেশও করতে পাইতেছে না, তাপ শক্তি বাইরে হইতে পারতেছে না। তো তাপ শক্তির আদান প্রদান এই সিস্টেমটা করতে পারতেছে না। এখানে যে তোমাদের চা অথবা যে পানি আছে এগুলো জলীয় বাষ্প আকারে বাইরও হইতে পারতেছে না। তো যেহেতু জলীয় বাষ্প বাইর হইতেছে না, দ্যাট মিনস এই জন্য ভরও বিনিময় হইতেছে না। তাহলে তাপ শক্তি ও ভর যদি দুইটাই বিনিময় করতে না পারে, ওই সিস্টেমটাকে বলি আমরা আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। দ্যাটস ওয়াই আমাদের একটা থার্মোফ্লাক্স হচ্ছে আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সাই, এরপর হচ্ছে রুদ্ধতাপীয় সিস্টেম। আমি জাস্ট ওইটাকে একটু উপরে লিখি, নাহলে নিচে দেখা যাবে না। রুদ্ধতাপীয় সিস্টেম জিনিসটা কি? রুদ্ধতাপীয় সিস্টেম জিনিসটা কি, যেটাকে ইংরেজিতে বলে এডিয়াবেটিক আর আইসেন্ট্রপিক সিস্টেম। তো রুদ্ধতাপীয় সিস্টেমটা হচ্ছে ভাইয়া যে সিস্টেমটা পরিবেশের সাথে তাপ শক্তি ও ভর কোনোটাই বিনিময় করতে পারে না, বাট কাজ করতে পারে। পরিবেশে তাপ ও ভর কোনোটাই বিনিময় করে না, কিন্তু কাজ করতে পারে। এরকম সিস্টেমকে আমরা বলবো রুদ্ধতাপীয় সিস্টেম। বাট বাস্তবে এমন কোন সিস্টেম আবিষ্কৃত হয় নাই যেটাকে তুমি যদি তাপ শক্তি না দাও ওই সিস্টেম কাজ করবে। তুমি একটা গাড়ি কিনলা, ধরো একটা তুমি কার কিনছো, কারণ ওইটাকে যদি তুমি তেল না দাও, তুমি অ্যাক্সিলারেটরে যতই পা দাও না কেন, ও কি গাড়িটা চলবে? কখনোই চলবে না। তাহলে একটা সিস্টেমকে বা একটা গাড়িকে চালানোর জন্য কি দরকার? জ্বালানি দরকার। আর জ্বালানি থেকে তাপ শক্তি পাইতেছি, তাপ শক্তি থেকেই তোমার গাড়ি চলতেছে। তো যেহেতু তুমি সিস্টেম বা তোমার গাড়িতে জ্বালানি দেও নাই, আর জ্বালানি না পেলে ভাইয়া তাপ শক্তি উৎপন্ন হবে না, তাপ শক্তি পাবে না ও। আর তাপ শক্তি না হলে যে কোনো কাজও করতে পারবে না। দ্যাটস ওয়াই এই পর্যন্ত কোনো রুদ্ধতাপীয় সিস্টেম বা এটাকে বলে এডিয়াবেটিক আর আইসেন্ট্রপিক সিস্টেম আবিষ্কৃত হয়নি। কারণ কোনো যন্ত্রকে চালাইতে গেলে অবশ্যই তাপ শক্তি লাগবে, তাপ শক্তি ছাড়া কোনো যন্ত্রই চলে না। সো দ্যাটস ওয়াই আমাদের এই পর্যন্ত কোনো রুদ্ধতাপীয় সিস্টেম আবিষ্কার হয় নাই। আমরা কি সিস্টেমের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আমাদের কাছে? একটু কমেন্ট করো। আই হোপ সিস্টেমের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমি একটু তাহলে সামনের অধ্যায়ে যাই। আমাদের এই অধ্যায় এখানে শেষ। আমাদের এইটা রচনামূলকে কোশ্চেনে আসে। তো রচনামূলক আসলে এইভাবে আমরা সিস্টেমের ডেফিনিশন লিখে দিব, প্রত্যেকটা সিস্টেমের ডেফিনিশন লিখে দিয়ে এক্সাম্পল দিব, এভাবে এক্সাম্পল দিব। তাহলে আমাদের রচনামূলকে ইনশাআল্লাহ 8 এর মধ্যে 8 পাবো। আর যদি খ বিভাগে আসে কোশ্চেন করে যে উন্মুক্ত সিস্টেম কাকে বলে, তখন আমরা উন্মুক্ত সিস্টেমের ডেফিনিশন দিয়ে জাস্ট ওর এক্সাম্পল দিব। অথবা কোশ্চেন করতে পারে বদ্ধ সিস্টেম কি, তখন এক্সাম্পল দিয়ে ডেফিনিশন দিয়ে এক্সাম্পল দিব, দিলেই হয়ে যাবে।
এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। আমাদের প্রথম অধ্যায়ের আর কোনো কোশ্চেন নাই, তো আমরা এবার দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে ভাইয়া তাপ, তাপমাত্রা ও চাপ। আমাদের দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে তাপ, তাপমাত্রা ও চাপ। ওকে, তো এই অধ্যায়টা একদম বেসিক একটা চ্যাপ্টার, আমাদের থার্মোডাইনামিক্স এর একদম বেসিক চ্যাপ্টার, যেটা হচ্ছে আমরা মূলত হচ্ছে ফিজিক্স 2 তে পড়ে আসছি। এই চ্যাপ্টারে যা কিছু পড়াশোনা সেগুলো হচ্ছে আমরা ফিজিক্স 2 তে পড়ে আসছি, বাট তারপরেও আমি তোমাদেরকে আবার বলতেছি, সবগুলো টপিকস তোমাকে রিভিশন দিয়ে নিতেছি। তো শুরুতে আমাকে এই অধ্যায়ের প্রথমে কয়েকটা ডেফিনিশন জানতে হবে, যেগুলো হচ্ছে আমাদের বেসিকটাকে স্ট্রং করবে, সামনের টপিকস গুলো বুঝতে সাহায্য করবে। যে তাপ কি? তাপ হচ্ছে ভাইয়া এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। তাহলে তাপ কি ভাইয়া? এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। তাহলে তাপ কি ভাইয়া? তাপ হচ্ছে মূলত এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, ধরো তুমি এখন একটা বরফের দণ্ডের মধ্যে হাত রাখছো, তাহলে তোমার এখন কিরকম অনুভূত হবে? ঠান্ডা অনুভূত হবে না তোমার? তো তোমার এই যে দেখো যে ঠান্ডা তোমার অনুভূত হচ্ছে, যে অদৃশ্য শক্তিটা তোমার এই ঠান্ডার অনুভূতি যোগাইতেছে, সেই অদৃশ্য শক্তিটাকে বলাইতেছে ভাইয়া আমাদের তাপ শক্তি। আবার ধরো তুমি একটা চুল্লির মধ্যে হাত রাখছো, তাহলে তোমার এখন কেমন অনুভূত হবে? অনেক গরম অনুভূত হবে। তাহলে দেখো এই যে তোমার যে গরমের অনুভূতিটা জাগতেছে, এই গরমের অনুভূতিটা তোমাকে যে অদৃশ্য শক্তিটা জাগাইতেছে, যে অদৃশ্য শক্তিটা তোমার এই গরমের অনুভূতি যোগাইতেছে, সেই অদৃশ্য শক্তিটাকে বলা হয়েছে আমাদের তাপ শক্তি। তাহলে তাপ শক্তি হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি, যেই অদৃশ্য শক্তিটা আমাদের ঠান্ডারও অনুভূতি যোগায়, আবার গরমেরও অনুভূতি যোগায়। আই হোপ তাপ শক্তির কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আমরা এর একক সম্পর্কে জেনে আসি, যে তাপ শক্তির এককগুলো কি কি। তাপ শক্তির এসআই ইউনিট হচ্ছে ভাইয়া জুল, JOUL, জুল, যেটাকে সংক্ষেপে যে দ্বারা প্রকাশ করা হয়। তুমি বাংলায় জুল লেখেও প্রকাশ করতে পারো। আর তাপ শক্তির সিজিএস ইউনিট হচ্ছে ভাইয়া ক্যালোরি, CALORIE, যেটাকে সংক্ষেপে CAL, এই 3টা লেটার দ্বারা প্রকাশ করা হয়। তো তাপ শক্তির পরিমাণ যদি জুলে দেওয়া থাকে, ক্যালোরিতে নির্ণয় করতে বলে, তখন আমরা কিভাবে নির্ণয় করব? একটা প্রিফিক্স মনে রাখো, এই প্রিফিক্সটা মনে রাখলে ক্যালোরি থেকে জুল কনভার্ট করা কোনো ব্যাপারই না। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এই প্রিফিক্সটা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে ক্যালোরি থেকে জুল কনভার্ট করা কোনো ব্যাপারই না। ওকে, তো এই হচ্ছে আমাদের তাপ শক্তি রিলেটেড পড়াশোনা। আর তাপ শক্তিকে ভাইয়া কিউ অথবা ইস যে কোনো একটা লেটার দ্বারা প্রকাশ করতে পারো তুমি। আই হোপ তাপ শক্তির কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু তাপমাত্রার দিকে যাই, যে তাপমাত্রা জিনিসটা কি। তাপমাত্রা হচ্ছে ভাই একটা বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা, একটা বস্তুর তাপীয় অবস্থা। আমি ডেফিনিশন গুলো একদম শর্টকাটে লিখে দিতেছি, বিকজ এখানে ডেফিনিশন যদি আমি ওইভাবে লিখতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমাদের নোটে এগুলো অনেক সুন্দরভাবে লেখা আছে। তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে যে বস্তুটি অপর আরেকটি বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। তাপীয় সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। তো অনেক বড় ডেফিনিশন, আমরা একটু ভেঙে ভেঙে
করার চেষ্টা করি। তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা মানে ও কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, এইটা হচ্ছে ওর তাপীয় অবস্থা। তো এই তাপীয় অবস্থা যদি আমি একটু বাস্তবিক এক্সাম্পল দিই, যে তাপমাত্রা হ্যাঁ একটা বস্তুর তাপীয় অবস্থা, মানে ও কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, এটা হচ্ছে ওর তাপীয় অবস্থা। এটার একটা বাস্তবিক এক্সাম্পল দিতেছি। ধরো তুমি এখন তোমার বডির মধ্যে হাত রাখছো, তাহলে তোমার একটু গরম লাগবে। এই একই হাতটা তুমি একটু পর একটা চুল্লির মধ্যে রাখছো, তাহলে গরমের পরিমাণটা অনেক বেশি, হাতটা পুড়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে দেখো তোমার বডির মধ্যে তাপ শক্তির পরিমাণ কম, তোমার চুল্লির মধ্যে তাপ শক্তির পরিমাণ অনেক বেশি। তো এই যে তাপ শক্তির পরিমাণটা কম আবার অনেক বেশি, এই পরিমাণটাকে যে রাশির সাহায্যে প্রকাশ করা হয় ওই রাশিটাকে বলা হয় তাপমাত্রা। আই হোপ তাপমাত্রার কনসেপ্ট ক্লিয়ার। যদি এখনো ক্লিয়ার না হয় তাহলে আমি আরেকটা বাস্তবিক এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থা, মানে ও কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম। এখন আমরা দেখবো যে হ্যাঁ এটার বাস্তবিক এক্সাম্পল একটু দেখি। ধরো ভাই আজকের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, নেক্সট দিনের তাপমাত্রা হচ্ছে আমাদের 20 না দিন, আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, নেক্সট দিনের তাপমাত্রা আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস, এবং তারপরের দিনের তাপমাত্রা হচ্ছে আমাদের ভাইয়া 40 ডিগ্রি সেলসিয়াস। তো যেদিন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ওই দিন গরমের পরিমাণ একটু কম, যেদিন তাপমাত্রা 35 ওই দিন গরমের পরিমাণ একটু বেশি, আর যেদিন তাপমাত্রা 40 ওই দিন ভাইয়া গরমের পরিমাণ অনেক বেশি। তাহলে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রাটা কি প্রকাশ করতেছে? গরমের পরিমাণ প্রকাশ করতেছে। যখন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস গরমের পরিমাণ কম, তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস গরমের পরিমাণ অনেক বেশি। তাহলে এই যে গরমের পরিমাণটা, এই পরিমাণটা আমরা এই তাপমাত্রা রাশিটার সাহায্যে প্রকাশ করতে পারি। আবার আমরা ঠান্ডার পরিমাণটাও তাপমাত্রা রাশির সাহায্যে প্রকাশ করতে পারি। কেমনে? ধরো আজকে জাপানের তাপমাত্রা হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, নেক্সট দিন জাপানের তাপমাত্রা হচ্ছে ভাইয়া -10 ডিগ্রি সেলসিয়াস, পরের দিন জাপানের তাপমাত্রা হচ্ছে -15 ডিগ্রি সেলসিয়াস। তো জাপানের তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে তুমি বুঝতেই পারতেছো যে জাপানে এখন অলরেডি বরফ পড়া শেষ হয়ে গেছে, মানে ওখানে বরফ জমা হয়ে গেছে। তো জাপানের তাপমাত্রা যেদিন -5 ডিগ্রি সেলসিয়াস সেদিন একটু গরমের পরিমাণ একটু কম, সরি ঠান্ডার পরিমাণ একটু কম। যেদিন তাপমাত্রা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস ওই দিন ঠান্ডার পরিমাণ একটু বেশি। আর যেদিন তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াস সেদিন ভাই ঠান্ডার পরিমাণ অনেক বেশি। তাহলে দেখো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডার পরিমাণ কম, -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডার পরিমাণ অনেক বেশি। তাহলে তাপমাত্রাটা আমাদের কি প্রকাশ করতেছে ভাইয়া? ঠান্ডার পরিমাণও প্রকাশ করতেছে, যে কম ঠান্ডা বা বেশি ঠান্ডা, এই ঠান্ডার পরিমাণটাও আমাদের এই তাপমাত্রা রাশিটা প্রকাশ করতেছে। যেহেতু গরম এবং ঠান্ডা দুইটার পরিমাণে প্রকাশ করতেছে, দ্যাটস ওয়াই বলা হইতেছে তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থা, মানে ওর ঠান্ডা বা গরমের অবস্থা, মানে কতটুকু ঠান্ডা বা গরম। আই হোপ এইটার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এইটার এবার যা নির্ধারণ করে যে বস্তুটি অপর আরেকটি বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে, এই জিনিসটা কি এটা আমি একটু ব্যাখ্যা করতেছি আরেকটা এক্সাম্পল দিয়ে। ধরো ভাইয়া আমাদের এখানে দুইটা বস্তু আছে, এটা বস্তুর নাম দিলাম আমি এ বস্তু, আর এই বস্তুটার নাম দিলাম হচ্ছে আমাদের বি বস্তু। দেখা যায় বি বস্তু, দেখা যায়। তো এই বস্তুর ধরো তাপমাত্রা হচ্ছে 20 কেলভিন, তাপমাত্রা তো ইউনিট বলিনি, আচ্ছা তাপমাত্রার ভাইয়া একক গুলো লিখে নাও। তাপমাত্রার এসআই ইউনিট হচ্ছে আমাদের কেলভিন, আর সিজিএস ইউনিট হচ্ছে সেলসিয়াস, আরো অন্যান্য ইউনিট আছে, বাট আমাদের এই দুইটা ইউনিট আপাতত কাজে লাগবে। তো ধরো আজ এই একটা এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে 20 কেলভিন এবং এটার তাপ শক্তির পরিমাণ হচ্ছে ভাইয়া 1500 জুল। বি অপর আরেকটা বস্তু যার আমাদের টেম্পারেচার হচ্ছে 15 কেলভিন এবং এইটার তাপ শক্তির পরিমাণ হচ্ছে 3000 জুল। তো এই দুটা বস্তুকে যদি আমি তাপীয় সংস্পর্শে আনি তাহলে কি হবে? তাপীয় সংস্পর্শে মানে দুইটাকে একত্রিত আনছে। আমরা জানি যে তাপ শক্তি সঞ্চালিত হয় বা প্রবাহিত হয়, তাপ শক্তি এক বস্তু থেকে আরেক বস্তুতে প্রবাহিত হয়। তো এই যদি আমি এই দুটা বস্তুকে একসাথে সংস্পর্শে আনি, তাপীয় সংস্পর্শে আনি, তাহলে এখান থেকে এ বস্তু থেকে কি আমাদের বি বস্তুতে তাপ শক্তি প্রবাহিত হবে নাকি বি থেকে এ বস্তুতে তাপ শক্তি প্রবাহিত হবে? তো বলো তো দেখি। দেখো আমি বলতেছি, আমি যদি তাপ শক্তির কথা চিন্তা করি, বি বস্তুর তাপ শক্তির পরিমাণ 3000 জুল, এ বস্তুর তাপ শক্তির পরিমাণ 1500 জুল।
বি বস্তুর তাপ শক্তির পরিমাণ বি বস্তুর তাপ শক্তির পরিমাণ বেশি, তাহলে তাপ শক্তিটা বি থেকে এর দিকে প্রবাহিত হওয়ার কথা। বাট তাপ শক্তির প্রবাহ তাপ শক্তির পরিমাণের উপর নির্ভরই করে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপর। যেই তাপমাত্রাটা বেশি সেই তাপমাত্রার বস্তু থেকে তুলনামূলক কম তাপমাত্রার বস্তুতে তাপ শক্তি প্রবাহিত হবে। তো এখানে তাপমাত্রা বেশি কার, এ বস্তুর নাকি বি বস্তুর? অবশ্যই এ বস্তুর তাপমাত্রা 20 কেলভিন। তাহলে আমাদের তাপ শক্তি ফ্লো করবে কোন বস্তু থেকে কোন বস্তুতে? এ থেকে বি এর দিকে। তো এইটা জাস্ট এখানে মিন করতেছে, যা নির্ধারণ করে যে বস্তুটি অপর আরেকটি বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। মানে তাপমাত্রাই নির্ধারণ করে দেয় যে হ্যাঁ, ও আরেকটা বস্তুর সাথে আসলে, তাপীয় সংস্পর্শে আসলে ও কি তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। এইটা শুধুমাত্র নির্ধারণ করে তাপমাত্রা, তাপ শক্তি নির্ধারণ করে না। ওকে, এখানে আমাদের এ বস্তুর তাপ শক্তি তাপমাত্রা বেশি, দ্যাট মিনস ও তাপ শক্তি বর্জন করবে। আর বি বস্তুর তাপ শক্তির পরিমাণ তাপমাত্রা কম, দ্যাট মিনস ও তাপ শক্তি গ্রহণ করবে। আর এ যেহেতু তাপ শক্তি বেশি, ও বর্জন করতেছে, তাপ শক্তি বর্জন করলে কোন একটা বস্তু শীতল ও সংকুচিত হয়। আর বি বস্তু যেহেতু তাপমাত্রা কম, ও তাপ শক্তি গ্রহণ করবে, গ্রহণ করে উত্তপ্ত প্রসারিত হবে। একটা বাস্তবিক এক্সাম্পলে আসা যাক, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। তো আমাদের বাসায় যখন চালের রুটি জ্বলে, আমাদের বাসায় যখন ময়দা রুটি আমরা বলি যে ওগুলো যখন ডলার পর এটা যখন কড়াইয়ের উপর দেওয়া হয়, তখন এটা কিন্তু কাঁচা থাকে, রুটিটা কাঁচা। এটা কড়াইয়ের উপর দেওয়ার ফলে কড়াই থেকে কিন্তু দেখো কড়াই নিচে চুল্লি আছে, চুল্লি থেকে ও তাপ শক্তি গ্রহণ করতেছে। তাপ শক্তি গ্রহণ করার পর দেখবা, একটু পরে দেখবা রুটিটা এরকম ফুলে যাইতেছে, রুটিটার গায়ে হাত দিয়ে রাখবা যে ও এখন গরম। আগে ছিল ঠান্ডা, বাট তাপ শক্তি গ্রহণ করার পর ও দেখো উত্তপ্ত হয়েছে। শুধু উত্তপ্ত হয় নাই, এর সাথে সাথে দেখো রুটিটা ফুলেও গেছে, মানে ও প্রসারিতও হয়েছে। তাহলে তাপ শক্তি গ্রহণ করে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাপ শক্তি গ্রহণ করলে কোনো একটা বস্তু উত্তপ্ত এবং সেই সাথে প্রসারিত হয়। আবার তাপ শক্তি বর্জন করলে একটা বস্তু শীতল ও সংকুচিত হয়। এটার একটা বাস্তবিক এক্সাম্পল তোমাকে দিতেছি, দেখো। তো শীতকালে যখন তোমরা পুকুরে মাছ ধরতে নামো, তো সেক্ষেত্রে তোমার শরীরের তাপ শক্তি বেশি, তোমার শরীরের টেম্পারেচার বেশি, আর পুকুরের তো টেম্পারেচার কম, পুকুরের পানির টেম্পারেচার কম। তো তুমি যখন পুকুরে নামতেছো, তাহলে তোমার শরীর থেকে, যেহেতু তোমার তাপমাত্রা বেশি, তোমার শরীর থেকে তাপ শক্তি পুকুরের পানিতে যাবে। তো পানিতে গেলে তোমার শরীরটা হবে শীতল ও সংকুচিত। তুমি কি লক্ষ্য করছো শীতকালে যখন পুকুরে মাছ ধরো, তখন মাছ ধরার পর উঠে যখন আসো, তখন আঙ্গুলগুলো একটু কোকড়া লেগে যায়, এর কারণ হচ্ছে যে তোমার শরীর তাপ শক্তি বর্জন করছে, দ্যাটস ওয়াই আঙ্গুলগুলো সংকুচিত হয়েছে এবং তোমার ঠান্ডা অনুভূতি হইতেছে। দেখো যখন পুকুরে নামবা তখন দেখবা যে ঠান্ডার অনুভূতি হইতেছে। আগের থেকে যখন বাইরে থেকে যখন পুকুরে নামছিলা, বাইরে থাকা অবস্থায় ঠান্ডার পরিমাণ কম, পুকুরে নামার পর ঠান্ডার পরিমাণটা বেড়ে গেছে। এর কারণ তুমি তাপ শক্তি বর্জন করছো, তাপ শক্তি বর্জন করার ফলে তোমার আঙ্গুল সংকুচিত হয়েছে এবং তুমি শীতল হয়ে যাইতেছো, দ্যাট মিনস তোমার ঠান্ডার অনুভূতি জাগতেছে। ওকে, তাহলে তাপমাত্রার কনসেপ্টটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা এই অধ্যায়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খ বিভাগের কোশ্চেন হচ্ছে তাপমাত্রা পরিমাপক স্কেলের মধ্যে সম্পর্ক। তো এই সম্পর্কটা আজকে আমরা প্রতিবেদন করে আমাদের ক্লাসটা শেষ করে দিব, বিকজ আজকে আমার আরো একটা ক্লাস আছে। আজকে আমি চাইছিলাম তোমাদের এই অধ্যায়টা ঠেকাইতে, বাট ক্লাসে আজকে আমাদের আরো একটা আছে, দ্যাটস ওয়াই আজকে এই চ্যাপ্টারটা ঠেকাইতে পারতেছি না। তো নেক্সট ক্লাস থেকে আমাদের পড়াশোনার ডিউরেশন বাড়বে, যেহেতু এটা প্রথম ক্লাস, এই জন্য আমরা একটু কম করে পড়াশোনা করি, প্রথম দিন তো। তো থার্মোমিটার সম্পর্কে একটু জানি যে থার্মোমিটার কি। থার্মোমিটার হচ্ছে ভাইয়া তাপমাত্রা পরিমাপক যন্ত্র, যার সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়। যে তোমার আমার তাপমাত্রাগুলো কিসের সাহায্যে পরিমাপ করা হয়? থার্মোমিটারের সাহায্যে। এই থার্মোমিটারে ভাইয়া বিভিন্ন ধরনের স্কেলে দাঁড়ানো থাকে। তো এই স্কেলগুলো সম্পর্কে এখন আমি তোমাদের বলতেছি। এখন পর্যন্ত 5 ধরনের স্কেল আবিষ্কৃত হয়েছে। ফার্স্ট অফ অল সেলসিয়াস স্কেল, সেকেন্ড হচ্ছে ফারেনহাইট স্কেল, থার্ড হইতেছে কেলভিন স্কেল, ফোর্থ হইতেছে রোমার স্কেল, এন্ড ফিফথ হইতেছে র্যানকিন স্কেল।
এখন পর্যন্ত 5 ধরনের স্কেল আবিষ্কৃত হয়েছে। এই থার্মোমিটার যে আমরা ইউজ করি, এই থার্মোমিটারে বিভিন্ন স্কেলে দেখানো থাকে। সেই স্কেলগুলো এখন পর্যন্ত 5 ধরনের সেই স্কেল আবিষ্কৃত হয়েছে। সেগুলো হচ্ছে যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমার, র্যাঙ্কিন। তো সেলসিয়াস স্কেল সম্পর্কে আমরা একটু জানি। সেলসিয়াস স্কেলের ভাইয়া আমি সবগুলোর ক্ষেত্রে লিখে দিই যে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে ভাইয়া, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। আবার ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212। এগুলো তোমাদের মনে রাখতে হবে। এখন নিম্ন স্থিরাঙ্ক কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি একটু পরে বলতেছি। কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373। তারপর হচ্ছে রোমারের হচ্ছে 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80, 80। র্যাঙ্কিং এর হচ্ছে আমাদের 492 নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 672। তো আমি আগে 5টা থার্মোমিটার নেই, এরপর তোমাকে দেখাইতেছি যে নিম্ন স্থিরাঙ্ক কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, এগুলো তোমাদেরকে দেখাইতেছি। তো এইখানে আমি আগে 5টা থার্মোমিটার অঙ্কন করে নিই। যদিও চিত্র আমার একদম বাজে, তারপরেও এটা তো দেখে নিও যে হ্যাঁ এটা একটা থার্মোমিটার। এটা কি থার্মোমিটার হয়েছে? আচ্ছা যাই হোক, চিত্র কি হয় হোক, এগুলো হচ্ছে আমাদের থার্মোমিটার। চার, 5। তো আমি এই 5টা থার্মোমিটার নিয়েছি। প্রথম থার্মোমিটারটা আমার সেলসিয়াস থার্মোমিটার, যার নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে ভাইয়া 100। পরেরটা হচ্ছে আমাদের কেলভিন ফারেনহাইট, যার নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212। পরেরটা হচ্ছে কেলভিন, কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373। রোমারের নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80। র্যাঙ্কিনের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 672। তো এই যে নিম্ন স্থিরাঙ্ক, এই যে 0, 32, 273, 0, 492, এই নিম্ন স্থিরাঙ্ক গুলো কি ভাইয়া? তো কোন একটা থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলতে বোঝায় যে ওই তাপমাত্রায় বরফ গলতে শুরু করে অথবা বিশুদ্ধ পানি জমা হইতে শুরু করে। সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করতেছে। আবার ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক 32, এই যে 32 বলতে বোঝায় যে 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় আমাদের বরফ গলা শুরু করে। আবার কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক 273, এটা বলতে বোঝায় যে কেলভিন স্কেলে 273 কেলভিন তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। দ্যাট মিনস নিম্ন স্থিরাঙ্ক বলতে বুঝাইতেছি আমি যে বরফ গলনের তাপমাত্রা। নিম্ন স্থিরাঙ্ক মানে কি ভাইয়া? বরফ গলনের তাপমাত্রা। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে বোঝায় যে পানি বাষ্পীভবনের তাপমাত্রা। যেমন সেলসিয়াসের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি বলতে বোঝায় যে সেলসিয়াসে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পীভূত হওয়া শুরু করে, বিশুদ্ধ পানি বাষ্পীভূত হওয়া শুরু করে। ফারেনহাইটের নিম্ন ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, এটা বলতে বোঝায় যে ফারেনহাইট স্কেলে বা ফারেনহাইট থার্মোমিটারে 212 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করে দেয়। আবার কেলভিনের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 273 বলতে বোঝায় যে কেলভিন স্কেলে 373 বলতে বোঝায় যে কেলভিন স্কেলে 373 কেলভিন তাপমাত্রায় আমাদের বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হইতেছে। দ্যাট মিনস ঊর্ধ্ব স্থিরাঙ্ক গুলো আমাদের কিসের টেম্পারেচার শো করতেছে? পানির বাষ্পীভবনের টেম্পারেচার শো করতেছে। আর নিম্ন স্থিরাঙ্ক গুলো হচ্ছে আমাদের পানির বরফ গলনের তাপমাত্রা অথবা পানি জমে বরফের তাপমাত্রা। ওকে, তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কর কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। এখন এই যে প্রত্যেকটা থার্মোমিটার যে আছে, আমি 5টা থার্মোমিটার নিছি, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা থার্মোমিটারকে ভাইয়া আমি সমান পরিমাণ তাপ শক্তি দিছি। এই 5টা থার্মোমিটারকেই আমি সমান পরিমাণ তাপ শক্তি দিছি। তো যেহেতু এই 5টা থার্মোমিটারকে সমান পরিমাণ আমি তাপ শক্তি দিছি, তাহলে দেখো এই 5টা থার্মোমিটারের ভিতরে যে পারদ আছে, এই প্রথম থার্মোমিটারের ভিতরে যে পারদ আছে, পারদগুলো কি হবে ভাইয়া? প্রসারিত হবে, প্রসারিত হয়ে উপরে উঠবে। তো প্রসারিত হয়ে ধরলাম এখানে উঠলো। সেকেন্ড থার্মোমিটারটার সেম উচ্চতায় উঠবে। প্রত্যেকটা থার্মোমিটারের ক্ষেত্রে পারদ সেম উচ্চতায় উঠবে। এর কারণ কি ভাইয়া? এর কারণ হচ্ছে যে এই যে থার্মোমিটার গুলো আছে, এগুলো প্রত্যেকটার সাইজ সেম, প্রত্যেকটার সাইজ সেম। তো এই এগুলো যেহেতু প্রত্যেকটার সাইজ সেম এবং প্রত্যেকটাকে আমি সমান পরিমাণ তাপ শক্তি দিছি, প্রত্যেকটাকে ধরো 10 জুল করে তাপ শক্তি দিছি, তাহলে এগুলো তো সমান উচ্চতায় উঠবে, অবশ্যই সমান উচ্চতায় উঠবে।
এখন এই যে এই উচ্চতায় উঠলো, এখন একটু ফোকাস করো তো সেলসিয়াসের ক্ষেত্রে 0 থেকে 100 ব্যবধান কত ভাইয়া? 100টা। তাহলে এখানে 100টা দাগ কাটা আছে। এরপর 32 থেকে 212 এটা ফারেনহাইটের ক্ষেত্রে, এখানে ব্যবধান কত ভাইয়া? 180। দ্যাট মিনস এখানে 180টা দাগ কাটা আছে। আবার এখানে ব্যবধান হচ্ছে 100টা দাগ কাটা আছে, এখানে 80টা দাগ কাটা আছে, এখানে 180টা দাগ কাটা আছে। তো প্রত্যেকটা দাগ কাটার পয়েন্ট যেহেতু ভিন্ন, দ্যাট মিনস প্রত্যেকটা আমাকে ভিন্ন ভিন্ন দাগ কাটার পয়েন্ট শো করবে। সেলসিয়াসের ক্ষেত্রে ধরলাম ওই পয়েন্টটা শো করতেছে সি, ফারেনহাইটের ক্ষেত্রে ধরলাম ওইটা এফ শো করতেছে, কেলভিনের ক্ষেত্রে এটা ধরলাম কে শো করতেছে, রোমারের ক্ষেত্রে ধরলাম এটা আর শো করতেছে, এবং র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ধরলাম আর এন এটা শো করতেছে। যেহেতু প্রত্যেকটা দাগ কাটার পয়েন্ট ভিন্ন, দ্যাট মিনস প্রত্যেকটা ভিন্ন ভিন্ন দাগ কাটার পয়েন্ট শো করতেছে। এই যে ভিন্ন ভিন্ন দাগ কাটার পয়েন্ট শো করতেছে, বাট পারদ আমার প্রত্যেকটার ক্ষেত্রে সমান উচ্চতায় উঠছে, সমান উচ্চতায় উঠছে। এখন তুমি আমাকে বলো যে ভাইয়া এই যে এতটুকু উচ্চতা আছে C-0, এই উচ্চতা ডিভাইডেড বাই এই যে পুরো উচ্চতাটা আছে 100-0, এই উচ্চতাটা প্রত্যেকটা স্কেলের জন্য সেম না? প্রত্যেকটা স্কেলের জন্য সেম। দেখো এই উচ্চতা ডিভাইড বাই এই উচ্চতা, এটার যে অনুপাত, আবার এই উচ্চতা এবং এই উচ্চতা অনুপাত প্রত্যেকটা স্কেলের জন্য সেম হবে। প্রত্যেকটা স্কেলের জন্য এই অনুপাত সেম হবে, কারণ প্রত্যেকটা স্কেলের এই উচ্চতাটা করে সমান, আবার এই উচ্চতাটা করে সমান। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে এই সেলসিয়াসের ক্ষেত্রে এই উচ্চতাটা ডিভাইড বাই পুরোটুকু, আবার ফারেনহাইটের ক্ষেত্রে এই উচ্চতাটা ডিভাইড বাই পুরোটুকু ডিভাইড বাই 212 মাইনাস 32 ইজ ইকুয়াল টু এই উচ্চতা ডিভাইড বাই পুরোটুকু, তো এটা হচ্ছে কে মাইনাস 273 ডিভাইড বাই 373 মাইনাস 273 ইজ ইকুয়াল টু এই উচ্চতা ডিভাইড বাই পুরোটুকু, আর মাইনাস 0 ডিভাইড বাই 50 মাইনাস 0 ইজ ইকুয়াল টু এই উচ্চতা ডিভাইড বাই পুরোটুকু উচ্চতা, আর এন মাইনাস 492 ডিভাইড বাই 672 মাইনাস 492। এই অনুপাতটা প্রত্যেকটা স্কেলের জন্য সেম হবে। তো ভাইয়া এই হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপক স্কেলের মধ্যে সম্পর্ক। অলরেডি আমরা সম্পর্কটা বের করে ফেলছি। এই সম্পর্কটা এটা ছাড়াও একটা সূত্রের সাহায্যে বের করা যায়। আমরা সেই সূত্রটা এখন একটু দেখি, যে এইভাবে আমি তো থিওরিটিক্যালি দেখাইলাম, এটা ছাড়াও একটা সূত্রের সাহায্যে বের করা যায়। সূত্রটা হচ্ছে ভাইয়া স্কেল পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তো উপরে লিখে দিই যে সূত্র তাপমাত্রা পরিমাপের জন্য সূত্র বা পাঠ নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে স্কেল পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, স্কেল পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক এই হচ্ছে আমাদের সেই সূত্রটা, আমাদের বইয়ে দেওয়া আছে। এই সূত্রটার সাহায্যে আমরা এই সম্পর্কটা আনতে পারি। কিভাবে দেখো, সেলসিয়াসের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলটা কত পার্ট দিছে আমাদের? সি পার্ট, যে পয়েন্টে আসছে ওইটাকে বলা হয় পার্ট, সি পার্ট দিছে, মাইনাস ওর নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত ভাইয়া? 0। এই অনুপাতটা প্রত্যেকটা স্কেলের জন্য সেম হবে। আবার পরের স্কেলটার যে ক্ষেত্রে দাও, যে ফারেনহাইট স্কেল পার্ট এফ মাইনাস 32 ওর নিম্ন স্থিরাঙ্ক 32 ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক ওর হচ্ছে 212 মাইনাস ওর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32। কেলভিনের ক্ষেত্রে দাও, কেলভিন স্কেল পার্ট কে মাইনাস ওর নিম্ন স্থিরাঙ্ক, কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক কত ভাইয়া? 273 ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ওর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373 মাইনাস ওর নিম্ন স্থিরাঙ্ক কত? 273। দেখছো এইটা? দেখো তো এইটা আর এইটা সেম না? সেম। তো এটা আমরা থিওরিটিক্যালি দেখলাম, আর এটা হচ্ছে সূত্র ব্যবহার করে, দুইটাই এক জিনিস। এখন এইটা কই থেকে আসছে? এই সূত্রটা কই থেকে আসছে? জাস্ট এখান থেকে এই সূত্রটা আসছে। তো বাকি দুটার ক্ষেত্রে দেখা দিত, বাট জায়গা যেহেতু নাই আমি বাকি দুটার ক্ষেত্রে দেখাই দিচ্ছি না, আমি নিচে দেখাই দিচ্ছি। তাহলে আমরা সূত্র ব্যবহার করে তাপমাত্রা পরিমাপক স্কেলগুলোর মধ্যে একটা সম্পর্ক, এই যে সম্পর্কটা আনতে পারি, অথবা আমরা থিওরিটিক্যালি আমাদের নলেজকে কাজে লাগিয়ে এটা আনতে পারি। এখন এটাকে যদি একটু সিম্পলিফাই করি, তোমাদের বইয়ে এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করা আছে। C-0 দ্যাট মিনস C, 100 - 0 দ্যাট মিনস 100 ইজ ইকুয়াল টু F - 32
ডিভাইড বাই 212 থেকে 32 বাদ দিলে দাঁড়ায় 180 ইকুয়াল টু কে মাইনাস 273। আর এটা ক্যালকুলেট করলে ভাইয়া দাঁড়ায় 100। এই যে ব্যবধানটা এটা 100 ইকুয়াল টু আর মাইনাস 0 দ্যাট মিনস আর। এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় দিছে আমাদের 80 থেকে 0 বাদ দিলে 80। আর এন মাইনাস 492 ডিভাইড বাই 672 মাইনাস 492। এটা যদি ক্যালকুলেট করি এটা দাঁড়ায় হচ্ছে 180। এখন দেখো এখানে 100 আছে, এখানে 180, এখানে 180, 180। এই হরগুলোকে চাইলে আমরা আরো ছোট করতে পারি। এগুলোকে যদি আমরা 20 দ্বারা ভাগ দিই তাহলে দাঁড়ায় সি ভাগ 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9 ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইড বাই 5 ইকুয়াল টু আর ডিভাইড বাই 4 ইকুয়াল টু আর এন মাইনাস 492 ডিভাইড বাই 9। এই যে সম্পর্কটা দেখতেছো এই সম্পর্কটাও তোমাদের বইয়ে দেওয়া আছে। তো তোমাকে যদি বলে যে তাপমাত্রা পরিমাপক স্কেলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তো এতটুকু দিলেও সমস্যা নাই, বাট এতটুকু দিবা, কারণ এতটুকু ক্যালকুলেশন করতে আর বেশি সময় লাগে না। এইটার সাহায্যেও ম্যাথ করা যাবে, এতটুকু দিলেও হবে। আর এটার সাহায্যেও ম্যাথ করা যায়, এতটুকু দিলেও আমাদের কোনো সমস্যা নেই। এটা তো ফিজিক্স 2 এর পড়া। তাফহিম রাতুল ঠিক বলছো, এটা হচ্ছে ফিজিক্স 2 এর পড়া। তুমি এই চ্যাপ্টারটাতে মূলত দ্বিতীয় চ্যাপ্টারে যা কিছুই পড়বা সব হচ্ছে ফিজিক্স 2 প্রথম চ্যাপ্টারটাই পড়াশোনা করবা। ফিজিক্স 2 প্রথম চ্যাপ্টারে যা পড়ছো তোমার থার্মোডাইনামিক্স এর দ্বিতীয় চ্যাপ্টারে ঠিক সেই পরিমাণে পড়াশোনা করবা, এখানে বাড়তি কোনো আর পড়াশোনা নাই। যদি ফিজিক্স 2 পারো তাহলে এটা কোনো ব্যাপারই না। তো এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা দিয়ে আমরা এখন একটু ম্যাথ সলিউশন করবো, দুই একটা ম্যাথ করে আমাদের ক্লাসটা আজকে শেষ করে দেবো এখানে। ওকে, এই সম্পর্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাপমাত্রা পরিমাপক স্কেলগুলোর মধ্যে সম্পর্ক। তো আমি একটু মুছে দিতেছি। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটি সেলসিয়াসে কত পার দিবে? এই তাপমাত্রাটা সেলসিয়াসে কত পার দিবে? এটি সেলসিয়াস স্কেলে কত পার দিবে, কত পার্ট দিবে? মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা সেলসিয়াস স্কেলে কত পার্ট দিবে এটা আমরা বের করব। তো তাপমাত্রা দেওয়া আছে ফারেনহাইটে, বের করতে হবে সেলসিয়াসে। দুইটা স্কেলের কথা কইছে, আমরা এই দুইটা স্কেলের মধ্যে সম্পর্কটা আনবো। একটু আগে দেখছি যে সেলসিয়াসের ক্ষেত্রে সেলসিয়াস স্কেল পার্ট সূত্রটা ছিল সেলসিয়াস স্কেল পার্ট সি মাইনাস ওর নিম্ন স্থিরাঙ্ক ছিল 0 ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক ছিল 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ইকুয়াল টু ফারেনহাইট স্কেল পার্ট এফ মাইনাস ওর নিম্ন স্থিরাঙ্ক কত ছিল 32 ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক ছিল ওর 212 মাইনাস ওর নিম্ন স্থিরাঙ্ক ছিল 32। একটু আগে আমি এই সূত্র তোমাদেরকে দেখাইছি। আমাদের যেহেতু দুইটা স্কেলের কথা বলতেছে এই জন্য আমরা দুইটা স্কেলের জন্য সম্পর্কটা নিলাম। এরপর হচ্ছে আমাদের এখন আমাদের এখানে কি দেওয়া আছে ভাইয়া? এখানে দেওয়া আছে দেখো ফারেনহাইট স্কেল পার্ট 98.4 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এই এফ এর মানটা আমাদের দেওয়া আছে আর আমার বের করতে হবে এই সি এর মান। তাহলে দেখো মান বসে দিই, সি মাইনাস 0 দ্যাট মিনস সি ডিভাইড বাই এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় আমাদের 100 ইকুয়াল টু এফ মাইনাস 32। এফ এর ভ্যালু হচ্ছে আমাদের 98.4 মাইনাস 32 ডিভাইড বাই এটা যদি আমি ক্যালকুলেট করি ভাইয়া দাঁড়ায় 180। এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে যেটা বেরাবে সেটা হচ্ছে আমাদের আনসার। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই সো দ্যাটস ওয়াই তোমাদেরকে অ্যান্সারটা দিতে পারলাম না, এটা তোমরা বাসায় ক্যালকুলেট করিও। লিখে দেবো একটা, লিখে দেবো ওরকম, এটা তো ক্যালকুলেটার।
ক্যালকুলেটর তো আছে। আচ্ছা 98.4 minus 32 3 all out 98.4 minus 32 ভাগ হচ্ছে 180 ভাগ হচ্ছে 180। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে ক্যালকুলেটর আমি করে দিই সম্পূর্ণ। 98.4 minus 32 দ্যাট মিনস 66.4। এটা যে ওখানে গুণ হবে, গুণন 100 ভাগ হচ্ছে 180, 36.888। এটা হচ্ছে আমাদের আনসার। 888 এত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের আনসার। আই হোপ এই ম্যাথটা আমরা বুঝছি। যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসটা আর দীর্ঘায়িত করলাম না। আমাদের প্রথম ক্লাসে এত বেশি পড়াশোনা করা যাবে না। আমি নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আরো বেশি করে পড়াশোনা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বুঝতে আজকে আমি ক্লাস দেখতে বল লাগবে আমাদের